আজকের এই আয়োজনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে আমরা এমন একজন ব্যক্তিকে নিয়ে আজকে কয়েকটি প্রকাশনা মোড়ক উন্মোচন করতে যাচ্ছি, যিনি চার জন্ম না হলে, যিনি ক্ষমতার পাদপীঠে না আসলে আমি এম আব্দুল্লাহ অন্তত আজকে এখানে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না। একজন সামরিক কর্মকর্তা যিনি দায়িত্ব নিয়েই বাক স্বাধীনতা ফিরিয়ে দিলেন, লেখার স্বাধীনতা ফিরিয়ে দিলেন, সংবাদ মাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে দিলেন, বিচার বিভাগের স্বাধীনতা ফিরিয়ে দিলেন, চিন্তা প্রকাশের স্বাধীনতা তিনি ফিরিয়ে দিলেন। এটাই হলো জিয়াউর রহমানের ব্যতিক্রম অবস্থান। আমরা এদেশে আরো অনেক সামরিক শাসককে ক্ষমতা দখল করতে দেখেছি। তারা কিভাবে ক্ষমতা কুক্ষিগত করে রাখবে, কিভাবে শাসন, সামরিক দলন পীড়ন দিয়ে কিভাবে রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করবে সেই চিন্তা করেছে। আর জিয়াউর রহমানকে যখন সিপাহী জনতা ক্ষমতার পাদপীঠে আনলেন, তখন তিনি প্রথমে সংবাদ মাধ্যমের সকল বন্ধ করে দেয়া সেই শেখ মুজিবের সকল সংবাদপত্র মুক্ত করে দিলেন এবং সবাইকে বললেন যে আমার যে দোষ ত্রুটি আছে, আমার শাসনের যে দোষ ত্রুটি আছে, সবই আপনারা লিখবেন, আপনাদের সেই স্বাধীনতা আছে। তার সরকারের কোনো সমালোচনামূলক রিপোর্ট প্রকাশ হলে তিনি বঙ্গভবনে দাওয়াত দিতেন। সেই দাওয়াতটা আমরা পরবর্তীকালে যে দাওয়াত দেখেছি, চা খাওয়ার দাওয়াত, সেরকম দাওয়াত নয়। তিনি যে সাংবাদিক লিখেছেন তাকে বঙ্গভবনে মধ্যাহ্নভোজের দাওয়াত দিতেন, চায়ের ব্রেকফাস্টের দাওয়াত দিতেন, দিয়ে তার সাথে আলোচনা করতেন যে আপনি এখানে যে যে বিষয়গুলো তুলে ধরেছেন এগুলো আমি দেখেছি, এর বাইরে কি আপনার কাছে আর কোনো তথ্য আছে, এই বিষয়গুলো সমাধানের ব্যাপারে আপনার কি পরামর্শ, আপনি আমাদেরকে একটু সহযোগিতা করেন। এইভাবে তিনি সাংবাদিকদের বঙ্গভবনে ডেকে ডেকে তাদের পরামর্শ নিয়ে তাদের কথা শুনতেন এবং সেই অনুযায়ী রাষ্ট্র গঠন করার জন্য একটি ভঙ্গুর, একটি বিধ্বস্ত, বাকশালী শাসনে বিধ্বস্ত, দুর্ভিক্ষ পীড়িত একটি রাষ্ট্রকে তিনি সেখানে দিয়ে উন্নয়নের বাংলাদেশ হিসেবে বিশ্বের দরবারে তুলে ধরলেন। তিনি এই যে আজকে যেখানে দাঁড়িয়ে আমরা কথা বলছি, এটা তার ব্রেন চাইল্ড। কত দূরদর্শী একজন রাষ্ট্রনায়ক হলে আমরা আজকের দিনে এসে আমরা অনুধাবন করছি সাংবাদিকদেরকে দক্ষ করা দরকার, শিক্ষিত করা দরকার। আমরা বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়ামে আমরা বলছি যে সাংবাদিকদের আজকে দক্ষতার অভাবে আজকে অপসাংবাদিকতা হচ্ছে, আজকে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশনের আজকে ছড়াছড়ি। কিন্তু তিনি সেই 1976 সালে, 77 সালে অনুধাবন করেছিলেন যদি এই রাষ্ট্রে সংবাদ মাধ্যমকে কার্যকর সংবাদ মাধ্যমে পরিণত করতে হয় তাহলে সাংবাদিকদেরকে দক্ষ করতে হবে, প্রশিক্ষিত করতে হবে। সেই তিনি এই টিআইবির ডেকে তখনকার সাংবাদিকদেরকে, আমাদের অগ্রজ সাংবাদিক সম্পাদকদেরকে ডেকে তিনি বলেছিলেন আমি এমন একটি প্রতিষ্ঠান করতে চাই যে প্রতিষ্ঠান সাংবাদিকদেরকে দক্ষ করে তুলবে, প্রশিক্ষিত করে তুলবে। তখনকার সেই তারকা সম্পাদক, অবজারভার সম্পাদক আব্দুল সালামকে তিনি ডেকে নিয়ে এই ইনস্টিটিউট গঠন করে দিলেন এবং তাকে প্রথম ডিজি হিসাবে এখানে দায়িত্বভার দিয়েছিলেন। আর সেই আব্দুল সালাম অকুতবয় সম্পাদক, আপনারা জানেন সেই আব্দুল সালামকে তৎকালীন বাকশালী সরকার অবজারভার থেকে একটি এডিটোরিয়াল লেখার জন্য শুধু তাকে অবজারভার থেকে সরিয়ে দিয়ে সম্পাদক পদ থেকে পদচ্যুত করে জেলে নিক্ষেপ করেছিলেন। তার নির্মমভাবে অনেক কষ্টের একটি মৃত্যু তার হয়েছিল। তিনি তার দলীয়, তার আদর্শিক লোক দিয়ে কোনো প্রতিষ্ঠানে বসিয়ে তার পারপাস সার্ভ করতে চান নাই। তার প্রমাণ হইল যে বাকশালী সরকারের এমপি ছিলেন এবিএম মুসা, জিয়াউর রহমান তাকে তার সাংবাদিকতার যোগ্যতার কারণে এখানে টিআইবিতে ডিজি হিসাবে দিয়েছে। টেলিভিশনে ডিজি হিসাবে তাকে এবিএম মুসাকে জিয়াউর রহমান বসিয়েছে। এবিএম মুসার আমি টিআইবির ডিজিকে দৃষ্টি আকর্ষণ করতে চাই ফারুক ওয়াসিফ ভাইকে, যে তখনকার যে নিরীক্ষা সেখানে দেখবেন এবিএম মুসা জিয়াউর রহমানের মৃত্যুর পর যে এডিটোরিয়াল লিখেছিল সেখানে কোন ভাষায় জিয়াউর রহমানের প্রশংসা করেছিলেন তিনি গণমাধ্যমের যে শক্তিশালী করার কারণে এবং এই প্রতিষ্ঠান গড়ার কারণে। আমার কাছে সেই এডিটোরিয়ালটি আছে, সংরক্ষিত আছে। জিয়াউর রহমানকে শুধু পিআইবি করেছেন, আজকে
আমরা কথায় কথায় যখনই আলোচনা হচ্ছে আমরা বলছি প্রেস কাউন্সিলকে শক্তিশালী করলে তাহলে সাংবাদিক নিপীড়ন কমবে, প্রেস কাউন্সিল যে কোনো সংবাদ মাধ্যমের ব্যাপার স্যাপার দেখবে। সেই প্রেস কাউন্সিল জিয়াউর রহমানের হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছে সেই প্রেস কাউন্সিল, কিন্তু পরবর্তীতে সেটিকে অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে। আজকের যে জাতীয় প্রেস ক্লাব, যেটা আমাদের সাংবাদিকদের গর্বের প্রতিষ্ঠান, আমরা বলি আমাদের সেকেন্ড হোম, সেখানে গণতন্ত্রের যে পাদপীঠ, সেই জাতীয় প্রেস ক্লাবটি তখনকার বাকশালী সরকার এই যে শিল্পকলা একাডেমি আছে সেগুনবাগিচা, এখানে সরিয়ে দিল। শিল্পকলা একাডেমিতে জাতীয় প্রেস ক্লাবের জন্য জায়গা বরাদ্দ করা হলো, কিন্তু জিয়াউর রহমান দায়িত্ব গ্রহণ করে তিনি বললেন না, জাতীয় প্রেস ক্লাব ওখানে হবে। সচিবালয়ের পাশে ওই গুরুত্বপূর্ণ যে স্থানটি, সেটি তিনি বরাদ্দ করে দিলেন জাতীয় প্রেস ক্লাবের জন্য। সেই জাতীয় প্রেস ক্লাবের জায়গা বরাদ্দ করে দিয়ে তিনি থেমে যাননি। তিনি যখন সেখানে শুনলেন যে জাতীয় প্রেস ক্লাবের ভবন করার জন্য আগা খানের কাছ থেকে টাকা অনুদান চাওয়া হয়েছে, তিনি সঙ্গে সঙ্গে সাংবাদিকদেরকে ডেকে বললেন, আপনারা আগা খানের কাছ থেকে কেন টাকা নিয়ে আমাদের এই জাতীয় প্রতিষ্ঠান করবেন? সাংবাদিকদের প্রতিষ্ঠান কেন আগা খানের টাকায় করবেন? এটা রাষ্ট্র এই ব্যয়ভার বহন করবে। তিনি সেখানে জাতীয় প্রেস ক্লাবে এসে তিনি বলেন, এই জাতীয় প্রেস ক্লাবের এখন যে ভবনটি আছে সেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনুদানে সেটি প্রতিষ্ঠিত হয়েছে, নির্মিত হয়েছে। তারপরে বেগম খালেদা জিয়া এসে সেই জায়গাটি আমাদেরকে পরিপূর্ণভাবে বেগম খালেদা জিয়া সেটা রেজিস্ট্রি করে দিয়েছেন জাতীয় প্রেস ক্লাবের নামে। এভাবে সংবাদ মাধ্যমের যতগুলো প্রতিষ্ঠান আছে, আপনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই সময় অনুধাবন করেছিলেন যে বাংলাদেশপন্থী একটি সংবাদপত্র থাকা দরকার। তিনি প্রতিষ্ঠা করেছিলেন দৈনিক দেশ, যেই পত্রিকাটি বাংলাদেশপন্থী সংবাদপত্র হিসেবে বাংলাদেশের কথা বলেছে, বাংলাদেশ জাতীয়তাবাদের কথা বলেছে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলেছে। গ্রামের মানুষের ভয়েস রেজ করার জন্য তিনি সেই শুধু রাজশাহী থেকে দৈনিক বার্তা রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় প্রকাশ করেছিলেন, দেশের জাতীয়তাবাদের ভয়েস তুলে দেওয়ার জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে ভূমিকা রাখার জন্য। এখানে মাহবুবুল্লাহ স্যার আছেন, তার অসংখ্য লেখা আমি পড়েছি, অর্থনৈতিক চিন্তা, কূটনৈতিক চিন্তা, এগুলো নিয়ে যেভাবে আসে, কিন্তু আরো ছোটখাটো অনেক বিষয় ছিল যে সমাজকে তিনি দিয়ে গেছেন, সেটা আমরা সেভাবে তরুণ প্রজন্মের কাছে, নতুন প্রজন্মের কাছে আনতে পারছি না। বাংলাদেশের সাংবাদিক সমাজ, বাংলাদেশের গণমাধ্যম জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, জিয়া পরিবারের ঋণ কখনো শোধ করতে পারবে না, কখনো পারবে না, যদি এই পরিবার যদি বাংলাদেশের গণমাধ্যমকে অবারিত না করতেন। আজকে এই সাংবাদিক, হাজার হাজার সাংবাদিক আজকে যে বিএনপির উপর গত 15 বছরে তারা যে অপসাংবাদিকতা করেছে বিএনপির বিরুদ্ধে, এটা তাদের একবারও লজ্জা হলো না যে যাদের কারণে আমরা আজকে মুক্ত সাংবাদিকতার সুযোগ পেয়েছি। 4টি পত্রিকা থেকে 1000 পত্রিকা, এখন 3200 পত্রিকা বাংলাদেশে প্রকাশিত হয়, 3200 পত্রিকা। এই পত্রিকা প্রকাশিত হয়েছে সেই অবারিত করার কারণে। বেগম খালেদা জিয়া এসে আরো এটাকে প্রসারিত করলেন, বিকশিত হওয়ার সুযোগ করে দিলেন। তো সুতরাং আমরা নিমক হারামের মতো সাংবাদিকরা যদি আমরা এগুলো ভুলে যাই, তাহলে আমাদেরকে বারবার এই ফ্যাসিস্টের কবলে পড়তে হবে এবং তার মূল্য কিন্তু আমাদেরকে দিতে হবে। কথা না বাড়িয়ে পিএবি যেই উদ্যোগটি নিয়েছে, এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। এ ধরনের একটি সুন্দর প্রকাশনার ব্যবস্থা পুনঃপ্রকাশ হোক, কিন্তু এই নতুন করে এই পুনঃপ্রকাশের মধ্য দিয়ে সবার সামনে এই বিষয়গুলো আনার কারণে আমি বিশ্বাস করি যে নতুন প্রজন্মের হাতে এই প্রকাশনাটি যাবে। একই সঙ্গে আমি পিএবির আমাদের ডাইনামিক যে মহাপরিচালক ফারুক ওয়াসিফ ভাই, তাকে অনুরোধ করব একই ধরনের প্রকাশনা আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়েও, তার বক্তব্য নিয়ে, তার উন্নয়ন নিয়ে চাই। এবং আগামী দিনে যে রাষ্ট্রনায়ক দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন, আগামী 25 তারিখ দেশে আসতে যাচ্ছেন, আমি বিশ্বাস করি তিনি জিয়াউর রহমানের সেই আদর্শকে সমুন্নত রেখে সেটাকে পাথেয় করে আজকের এই বাংলাদেশকে এগিয়ে নেবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সকলকে ধৈর্য ধরে কথাগুলো শোনার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।